আসসালামু আলাইকুম। আমি আপনাদের বারবার বলে আসছি যে ফার্স্ট পার্টের যতগুলো সাবজেক্ট আছে সবচেয়ে সহজ সাবজেক্ট হলো আমাদের এই জিএফআই, গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। এখানে বাণী লেখার পরিমাণটা আমাদের বেশি 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 বাণী লিখতে হয়, এবং অন্যান্য সাবজেক্ট গুলো আমাদের বাণী লিখতে হয়, মুখস্থ ভাবে থাকে না, আমাদের থিমটা জাস্ট জানতে হয়। তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রিস্ক ওয়েটেড অ্যাসেট, এই প্রশ্নটি আমাদের কিন্তু বিভিন্ন ভাবে আসছে। বিভিন্ন ভাবে আসছে। আপনার রিস্ক ওয়েটেড অ্যাসেট ইংরেজি উচ্চারণটা লিখে আসতে পারে, অথবা ঝুঁকি যুক্ত আমাদের অ্যাসেট। হ্যাঁ, ঝুঁকিযুক্ত অ্যাসেট বলতে কি বুঝুন সেটা লেখুন, এরকম ভাবে আমাদের থাকতে পারে। আচ্ছা, তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা কি? রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে যে আমাদের কারবারে যে সম্পদগুলো রয়েছে সে সম্পদগুলো সবগুলো ঝুঁকিমুক্ত না। হ্যাঁ, কিছু ঝুঁকিযুক্ত সম্পদ রয়েছে, তাই না? আচ্ছা, সম্পদ যখন ঝুঁকিযুক্ত সম্পদ রয়েছে তখন আমাদের আমাদের কারবারের সব সম্পদ কি ঝুঁকি মুক্ত না, ঝুঁকিযুক্ত আছে। সেই ঝুঁকিযুক্ত সম্পদের কোনো ক্ষতির ফলে আমাদের আর্থিকভাবে আমরা কোনো ক্ষতিগ্রস্ত হতে পারি। তো এই জন্য এই রিস্ক ওয়েটেড অ্যাসেট কি, যে প্রতিটি ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের ঝুঁকি উপর ভিত্তি করে তাদের ধরে রাখতে হবে এমন মূলধনের পরিমাণ পরিমাপ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে ঝুঁকিতে রয়েছে যে পরিমাণ সম্পদ, এই পরিমাণ সম্পদ আমাদের ধরে রাখতে হবে। আমাদের মূলধনে বা আমাদের দেখা যাচ্ছে যে ব্রাঞ্চের ডিপোজিটে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা বড় ডিপোজিটের কারণে যদি আমাদের কোনো সমস্যা হয়, অথবা কোনো অ্যাডভান্সের আমাদের কোনো সমস্যা হয়, তাহলে এই ঝুঁকিযুক্ত সম্পদের এগেনস্টে মূলধন ধরে রাখার কৌশলের নাম হচ্ছে রিস্ক ওয়েটেড অ্যাসেট। সংক্ষেপে RWA হলো একটি ব্যাংকে তার সম্পদের সাথে যে ঝুঁকি নেয় তার পরিমাপ। এক্ষেত্রে সম্ভাবনা লোকসান কভার করার জন্য ব্যাংকের যে পরিমাণ মূলধন রাখা প্রয়োজন। আচ্ছা, তো এখানে একটি ব্যাংকের যে পরিমাণ মূলধন রাখতে হবে তার সম্পদের সাথে সম্পর্কিত ঝুঁকির স্তর দ্বারা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, একটি বৃহৎ পরিমাণে কম ঝুঁকি সম্পন্ন সম্পদ যেমন সরকারি বন্ড সহ একটি ব্যাংকের একটি বৃহৎ পরিমাণে উচ্চ ঝুঁকি সম্পদ যেমন আচ্ছা সাবপ্রাইম মর্টগেজ সহ একটি ব্যাংকের তুলনামূলক কম মূলধন রাখতে হবে। মানে এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাসেট গুলো, আমরা যদি সরকারি সিকিউরিটিজ থাকে, সরকারি কোনো বন্ড থাকে, তাহলে সেই বন্ডের তুলনায় আমাদের প্রাইভেট ব্যাংকে যদি কোনো বন্ড বা প্রাইভেট কোনো কাজের যদি আমরা পাবলিক ফাংশনে যদি কোনো কাজ করে থাকি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের সরকারি গুলোর ঝুঁকি কম, কিন্তু অন্যান্য অ্যাডভান্স গুলোর ক্ষেত্রে আমাদের ঝুঁকি বেশি, তাই না? তাহলে এই যে কম পরিমাণ সিকিউরিটি আমাদের জমা রাখতে হবে, যেমন বেশি যেটা ভ্যালুটা বেশি সেই জন্য আমাদের কম পরিমাণ মূলধন ধরে রাখতে হবে, কারণ সেটা আমাদের ক্ষয় হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যেটা ভ্যালু কম বা যেটা হচ্ছে আমাদের নড়চড় বাজার, যে যে কোনো মুহূর্তে আমাদের সেটা মূল্য কমে যেতে পারে, এই ধরনের ক্ষেত্রে আমাদের সেটা মূলধনের পরিমাণ বেশি জমা রাখতে হয়। মানে আমাদের যে কোনো মুহূর্তে এটা ক্ষতিগ্রস্ত হতে পারি, এই জন্য আমাদের মূলধনের পরিমাণ ধরে রাখতে হবে। তাহলে রিস্ক অ্যাসেটটা কি, যে আমাদের ব্যবসায়ে যে সম্পদ আছে সম্পদের ঝুঁকিগুলির উপর ভিত্তি করে যে পরিমাণ মূলধন রাখতে হবে, যে পরিমাণ মূলধন আমাদের পরিমাণ রাখতে হবে, সে পরিমাণ মূলধনকে রিস্ক ওয়েটেড অ্যাসেট বলা হয়। এই রিস্ক ওয়েটেড অ্যাসেট বা ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রে যে সম্পদ সিকিউরিটি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা একবারে 0%, মানে যেটা অবক্ষয় হওয়ার সম্ভাবনা 0%, ধরুন শেয়ারের মূল্য তো আপ ডাউন হয়, তাই না? কিন্তু সরকারি যখন কোনো প্রাইস বন্ড বা সরকারি যখন কোনো বন্ড ইস্যু করব, তখন আমাদের সেই টাকার দাম কমে যাওয়া বা কোনো কিছু হওয়ার, ক্ষয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু অন্যান্য প্রাইভেট কোম্পানি লিমিটেড কিনলে বা অন্যান্য প্রাইভেট যে কোনো কোম্পানির কাছ থেকে কিনলে তখন আমাদের সেটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা সেখানে আমাদের কোন সিকিউরিটি জমা দেওয়া থাকে, হয়তো 44% বা 30% এইরকম। তাহলে সেই সম্পদের বিপরীতে আমাদের সম্পদ ধরে রাখতে হবে বেশি। সাপোজ
খেয়াল করুন, মানে বিষয়টা এরকম, দুটা ব্যাংক, এটা হচ্ছে এবিসি ব্যাংক, এটা হচ্ছে সোনালী ব্যাংক। এই সোনালী ব্যাংকে আমাদের দেখা যাচ্ছে যে যে সম্পদগুলো আমরা দিয়েছি সেই সম্পদের এগেনস্টে আমরা কি করেছি, আমাদের ব্যাংকে আছে সরকারি বন্ড আছে, সরকারি বিল আছে, এই ধরনের কাজগুলো আছে। আর এখানে আছে আমাদের যে অন্য কোনো কোম্পানির বিল বা অন্য কোনো ইয়ার বিল। তাহলে এখানে সরকারি সিকিউরিটিসটা ভালো থাকার কারণে এখানে মূলধনের এক্সেস কম লাগবে। আর এখানে আমাদের ভালো সিকিউরিটি থাকার কারণে, যেহেতু এখানে কোনো হারিয়ে যাওয়ার চান্স নেই, তাহলে এখানে এই ভালো সিকিউরিটিস থাকার কারণে কিন্তু এখানে আমাদের মূলধনের পরিমাণ কম রাখতে হচ্ছে। তাহলে সমস্যাযুক্ত সমস্যাযুক্ত কোনো সিকিউরিটির এগেইনস্টে আমাদের সম্পদ বেশি জমা রাখতে হয়। আর যেগুলোতে একটু সমস্যা কম আছে সেগুলোর জন্য আমাদের সিকিউরিটিটা কম রাখতে হয়, আর সমস্যা যুক্ত ক্ষেত্রে আমাদের বেশি রাখতে হয়। একটি ব্যাংকের সম্পদের ঝুঁকি মূল্যায়ন কিভাবে করা যায়? এই ঝুঁকি মূল্যায়ন বিভিন্নভাবে করতে পারি আমরা। আমরা ক্রেডিট অ্যানালাইসিস করে মূল্যায়ন করতে পারি, বাজারের ঝুঁকি বিশ্লেষণ করতে পারি, অপারেশনাল রিস্ক অ্যানালাইসিস করতে পারি, তারল্য ঝুঁকি বিশ্লেষণ করতে পারি। এখানে অনেক ধরনের দেওয়া আছে, 5টি দেওয়া আছে, তারল্য ঝুঁকি বিশ্লেষণ, ঘনত্ব ঝুঁকি বিশ্লেষণ। তাহলে এখানে আমাদের 5 ধরনের পয়েন্ট দেওয়া আছে। তার মধ্যে হচ্ছে ক্রেডিট অ্যানালাইসিস, বাজার ঝুঁকি নিয়ন্ত্রণ, তারপরে আছে অপারেশনাল রিস্ক অ্যানালাইসিস, তারল্য ঝুঁকি বিশ্লেষণ এবং ঘনত্ব এবং ঝুঁকি বিশ্লেষণ। এই পয়েন্টগুলো আমাদের জানতে হবে, যে এই বিষয়গুলো যদি একটু আমার জানা থাকে তাহলে সম্পত্তির ঝুঁকি মূল্যায়ন সহজ হবে, বা সহজে আমরা ঝুঁকি মূল্যায়ন করতে পারি। আচ্ছা, আমাদের ব্যাংকে প্রবলেম অ্যাসেট থাকতে পারে। প্রবলেম অ্যাসেট মানে সমস্যাগ্রস্ত অ্যাসেট কি কোনগুলো, যে আমরা প্রায় শুনি যে ব্যাড ডেটস এর কথা, তাই না? অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে যে টাকা আমরা আদায় করতে পারবো না তাকে বলে ব্যাড ডেটস। আচ্ছা, এটি ব্যাংকের সমস্যা সম্পদ কি কি? সমস্যা সম্পদ বলতে আমরা যেটা বুঝি, যে আমরা লোন দিচ্ছি, সে লোনের টাকাটা ঠিকমতো আমরা পাচ্ছি না। একে সহজ কথা বলে সমস্যাগ্রস্ত সম্পদ। তা সমস্যাগ্রস্ত সম্পদটা কি তাহলে? তাহলে আমরা আমরা ব্যাংকে যে বিভিন্ন রকম লোন দিয়ে থাকি, সেই ডিপোজিটরের কাছ থেকে বা লোনের কোনো কারণে যখন আমরা আদায় করতে পারি না, সেটা হচ্ছে আমাদের কাছে সমস্যাগ্রস্ত। তাহলে সমস্যাগ্রস্ত সম্পদ কোনগুলো, যে আমরা হয়তো এটা দ্বারাই আমরা বুঝতে পারতেছি, যে সম্পদ দিয়েছি, আমরা অ্যাডভান্স দিয়েছি, লোন দিয়েছি, মাই লোন দিয়েছি, এই লোনগুলো যখন আমরা রিকভারি করতে পারি না, সেটা হচ্ছে আমাদের কাছে সমস্যাগ্রস্ত ঋণ। সহজ কথায়, যে আমরা আমাদের প্রদানকৃত লোন এবং অ্যাডভান্স সমূহ যখন আমরা আদায় করতে পারি না, সেই সেই পরিমাণ লোন এবং অ্যাডভান্সকে আমরা সমস্যাগ্রস্ত ঋণ হিসেবে পরিগণিত করি। আচ্ছা, এখানে দিলে হবে না দিলে হবে বা একটি ব্যাংকে সমস্যা পছন্দ, ব্যবস্থাপনা ও মনিটরিং প্রক্রিয়ার ধাপগুলো কি কি? তাহলে ব্যাংকে সমস্যা সম্পদ ব্যবস্থাপনা মানে আমরা যে কুরিনের যে হিসাবটা বললাম, সেই হিসাবটা আমরা দেই ইনকাম স্টেটমেন্টে। তো ওই হিসাবের ব্যবস্থাপনা, সমস্যা সম্পদ ব্যবস্থাপনা মনিটরিং প্রক্রিয়া ধাপগুলো আমাদের আলোচনা করতে বলছে। শনাক্তকরণ, ব্যবস্থাপনা বা মনিটরিং প্রক্রিয়া ধাপ, সমস্যাগ্রস্ত সম্পদের শনাক্তকরণ, শ্রেণীবিভাগকরণ, মনিটরিং, পুনর্গঠন, পুনরুদ্ধার,
এখানে অনেক কিছু দেওয়া আছে, এটা আমরা একটু দেখে দেব যে সম্পদ ব্যবস্থাপনা প্রক্রিয়ার ধাপগুলো কি কি, বা সম্পদ ব্যবস্থাপনা মনিটরিং প্রক্রিয়ার ধাপগুলো কি কি। আচ্ছা, তারপরে এখানে ক্লাসিফিকেশন করতে বলছে কিভাবে একটি ব্যাংকে সমস্যা সম্পদ শ্রেণীবদ্ধ করা হয়। সমস্যা সম্পদ শ্রেণীবদ্ধ করা আমাদের মানে যে সম্পদটা আমরা দেখি ব্যাড হিসেবে যেটা দেখি, সেটা আমাদের সম্পদগুলোকে কয়েকভাবে এখানে দেখানো হয়: নিম্নমানের সম্পদ, সন্দেহজনক সম্পদ, এবং খারাপ বা ক্ষতি সম্পদের অংশ। আচ্ছা, আমাদের এখানে সমস্যাগত সম্পদের শ্রেণীবিভাগ বলতে নিম্নমানের সম্পদ, তারপরে সন্দেহজনক সম্পদ এবং খারাপ বা ক্ষতির সম্পদ। আচ্ছা, আচ্ছা, এই অধ্যায় থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে তারপরে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট লাইবিলিটি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনের দিন এটা দেখবো। আর ইকোনমিক্স যে ক্লাসগুলো আমি আপলোড করবো আর কি, পর্যায়ক্রমে করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।